নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 20শে জুন 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 267তম 267th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন, অযথা আমার প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীতটি শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সুধীবৃন্দ, আজকে যে চিঠিটি পড়ব সেটি ঢাকা থেকে স্বামীজি লিখছেন 29শে মার্চ 1901 সাল, অলি সারা বুলকে। এটা ধীরা মাতা বলে না লিখে মাই বলে সম্বোধন করছেন স্বামীজি। ঢাকা থেকে লেখা আমার অপর চিঠিখানা এর মধ্যে নিশ্চয়ই পেয়েছেন। শারদানন্দ কলকাতার জ্বরে দারুণ ভুগছিল। কলকাতা এবছর সত্যি নরকে পরিণত হয়েছে। শারদানন্দ আরোগ্য লাভ করেছে এবং এখন মঠে আছে। ঈশ্বরকে ধন্যবাদ, মঠ বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্যকর স্থান। জানি না
আপনার সঙ্গে আমার মায়ের কি কথাবার্তা হয়েছিল আমি তো উপস্থিত ছিলাম না। মনে হয় তিনি মার্গটকে দেখার জন্য বিশেষ ঔৎসুক্য দেখিয়েছেন, আর কিছু নয় বোধহয়। এই যে অলি সারা বুলের সঙ্গে মার দেখা হয়েছিল বলছেন, মা মানে ভুবনেশ্বরী দেবী, এবং মা কথা বলতেন ইংরেজিতে। স্বামীজি উপস্থিত ছিলেন না, কিন্তু ভুবনেশ্বরী দেবী স্বামীজির আমেরিকান শিষ্যাদের সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলতেন। অত্যন্ত দাপুটে মহিলা ছিলেন। স্বামীজির শরীর চলে গেছে। একদিন মঠ থেকে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী প্রেমানন্দজি এসছেন, এসে ওর সঙ্গে গল্প গুজব করছেন। এই সময় ভূপেন্দ্রনাথ দত্ত এসছেন সেখানে। ব্রহ্মানন্দজি বলছেন, দাদাকে তো মহিমকে তো পারলাম না, তোকে সাধু করব। ভুবনেশ্বরী সেইখানেও তাদের সঙ্গে হাস্যরসে মেতে উঠেছিলেন। খুব অত্যন্ত দৃঢ়চিতা মহিলা ছিলেন। তার মেয়েদের শরীর অতটা পটু ছিল না বলে তিনি খুব সমালোচনা করতেন যে আমার শরীর এত লোহার মতো, তোদের শরীর কেন এত শক্তপোক্ত নয়। বড় ছেলের শরীরটা মাঠ থেকে পেয়েছিলেন। এই বড় ছেলের যখন শরীর ভালো ছিল তখন সত্যি অত্যন্ত শক্তপোক্ত লোহার মতন শরীর স্বামীজির ছিল। তো তিনি মার্গটকে দেখার জন্য বিশেষ ঔৎসুক্য দেখিয়েছেন, আর কিছু নয় বোধহয়। আর কিছু আমরা ড্যাশ রয়েছে বোধহয়। এর কারণ হচ্ছে যে নিবেদিতা কি করেন, কিভাবে থাকেন, বিবেকানন্দের কাজ কিভাবে প্রচার করেন, ভুবনেশ্বরী সেটি জানবার ইচ্ছে হয়েছিল। তাই তিনি বলছেন যে মার্গটের যে ঔৎসুক্য দেখিয়েছেন সেটা দেখিয়েছেন, আর কিছু নয় বোধহয়। এর বেশি ব্যাখ্যা করব না, কারণ যারা শোনেন তারা কম পড়েন, আরও কম জানেন। এই নিয়ে এত কথা তারা বলবেন, কিছুটা লিখবেন তারা বাকচক্রে সুজিতদাকে এবং আমাকে উদ্দেশ্য করে, বাকিটা কম জেনে মঠে বলবেন। তাই এটা এইটুকুনি থাক। ঔৎসুক্যটা নিয়ে আমি 1 ঘন্টা বলতে পারতাম, সেটা আমি বলছি না। আমার সে একটি ঘটনার কথা বলি, কেন বলছি না। গালভিন বেকারলেজের একটি বই আছে। বইটিতে তিনি বলছেন যে রামকৃষ্ণ মিশন যদি মনে করেন এই কয়েকটা স্কুল খুলবেন, কয়েকটা হাসপাতাল খুলবেন, তাহলে আন্দোলনের বয়স আর মাত্র 100 থেকে 150 বছর। আর বিভিন্ন ধর্ম মতের মধ্যে যে সংঘাত, একটি ধর্মের বিভিন্ন মতের মধ্যে যে সংঘাত, সেটি যদি প্রশমনের চেষ্টা করে তাহলে আন্দোলনের বয়স 2.5 থেকে 3000 বছর। তো ভক্তরা তো বিরাট ভক্ত। উদ্বোধনের বাড়িকে মায়ের বাড়ি বলে, বলে ঠাকুরকে দেখতে যাচ্ছি, যেন বাবার বৈঠকখানায় এসে ঠাকুর গল্প করতেন। তারা প্রভানন্দজিকে গিয়ে বললেন যে তরুণবাবু বলেছেন যে মিশনের বয়স 100 থেকে 150 বছর। তো প্রভানন্দজি আমাকে একদিন গেছি, বলেন তুমি নাকি বলেছো। আর আপনাকে কোন ভক্ত কথাটা বলেছে, কোন অশিক্ষিত কথাটা বলেছে বলুন। তখন মহারাজ বললেন, আমি বললাম গালভিন বেকালেজের বইটা পড়েনি। গোটার অংশটা বললে সমস্যা ছিল না, প্রথম অংশটা বলেছে সেখানে তিনি এই কথা মন্তব্য করেছেন, এবং বাকি অংশে তিনি এই কথা বলছেন যে 2.5 থেকে 3000 বছর স্বামীজির সঙ্গে মিলে যায়। স্বামীজি বলছেন এখানকার উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। তো স্বামীজি বারবার বলতেন যে শোন, বহু মানুষকে নিয়ে আয়, কিন্তু দেখিস বাবা বোকাদের আনিস না। আবার ভরত মহারাজ বলতেন রামকৃষ্ণের চেলা প্রসাদ পাবার বেলা। এই কথাটা বললেই এখন বহু মানুষ আছেন, তারা নিয়ে কিসের ঔৎসুক্য, কেন ঔৎসুক্য, আপনি কেন পুরোটা বললেন না বলতেন, আমি তার জন্য ওর মধ্যে দিয়ে গেলাম না। মার্গটকে পরামর্শ দিয়েছি সে যেন ইংল্যান্ডে তার পরিকল্পনাগুলি পাকা করে নেয় এবং ফিরে আসার আগে সেগুলির কার্যকারিতা বেশ কিছুটা পরীক্ষা করে আসে। স্থায়ী ভালো কাজ করতে হলে সময় লাগে। সিস্টার নিবেদিতাকে তিনি বলেছেন কাজ করার জন্যে, এবং ইংল্যান্ডে কি কাজ হয়, কারণ 1901 সাল তো স্বামীজি বুঝে গিয়েছেন ইংল্যান্ডে কাজ খুব একটা এগোবে না, কারণ স্টাডি পিছিয়ে গিয়েছিলেন। স্বামীজি দ্বিতীয়বার যখন যান, তারা স্বামীজির প্রতি অত্যন্ত শীতল হয়েছিলেন। স্বামীজির সঙ্গে তারা জাহাজ ঘাটিকে দেখাও করেননি, পরেও তাদের কাউকে পাওয়া যায়নি। ফলে মার্গারেট যে কাজ করে আসছেন যে সেটি পাকাপোক্ত হলেই ভালো হয়। শারদানন্দ উপযুক্ত বল পেলে দার্জিলিংয়ে মিসেস ব্যানার্জির কাছে যেতে পারে। মিসেস ব্যানার্জি কয়েকদিন কলকাতায় আছেন। এবারে মিসেস ব্যানার্জির কথা আমি বলি। মনমথনাথ ব্যানার্জি স্বামীজির বন্ধু ছিলেন। স্বামীজি তার বাড়িতে গিয়েছিলেন দার্জিলিংয়ে 2 ক্ষেপে। সেই বাড়িটি তারা বিক্রি করে দেন, এবং বিক্রি করে দেওয়ার পরে তার যে উত্তরাধিকার, তারা বেলুড় মঠে সব কিছু দিয়ে দেয়। স্বামীজির ক্যাম্বিসের জুতো, স্বামীজির জপের মালা, স্বামীজির লাঠি,
স্বামীজির কান ঢাকা টুপি, শুধু একটি বই দেয় না, এই বইটি স্বামীজি সবসময় বহন করতেন। বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে স্বামীজি যে সঙ্গীত কল্পতরু লিখেছিলেন, সেখানে যে বই থেকে স্বামীজি গানগুলো নেন, সেই বইটি তিনি মন্মথনাথকে বলেন, যখন তিনি তার বাড়িতে যান রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগে 1897 সালের এপ্রিল মাসে, যে বইটা বাঁধিয়ে দিতে। মন্মথনাথ বাঁধিয়ে দেন, কিন্তু স্বামীজিরা সেটি নিতে যাওয়া হয় না, কারণ স্বামীজির শরীর ভাঙতে শুরু করে 1902 সালে, তো চলেই যান। সেই বইটিকে ছোঁয়ার, দেখার, স্পর্শ করার, পড়ার সৌভাগ্য আমার হয়েছে। সেই বইটি বিশ্বনাথ দত্ত স্বামীজিকে দিয়েছিলেন। তাই বইয়ের ওপরে লেখা আছে যে প্রেজেন্টেড টু মাই এল্ডেস্ট সান নরেন্দ্রনাথ, বিশ্বনাথ দত্ত বলে সই আছে। আর বিশ্বনাথ দত্ত ভি দিয়ে বানান লিখতেন। আর বইটির মাথায় স্বামীজি লিখেছেন, আমি বইটি বহন করে বেড়াচ্ছি, বইটিতে হারিয়ে যায়, আমার মা ভুবনেশ্বরীকে বইটি পৌঁছে দেবেন, 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট, কলকাতা, ভারতবর্ষ। I am carrying this book. If the book is lost in transit, please return it to my mother Bhubaneswari Devi at Sri Gaurmohan Mukherjee Street বলে লিখেছেন স্বামী। এটি একটি অনবদ্য বই। মিসেস ব্যানার্জি হচ্ছে মন্মথনাথ বন্দ্যোপাধ্যায় স্ত্রী। স্বামীজি তাদের সঙ্গে এতটাই গভীরভাবে মিশেছিলেন যে শিকাগো থেকে আসার সময় স্বামীজি বড় বড় প্লাস্টিকের পোস্টারের মতো নিয়ে এসেছে, 3 ডাইমেনশন, তখন সবে এসছে। সোজা ধরলে আপেল, একটু কোনাকুনি ধরলে সেটা আঙুর হয়ে গেল, আবার আরেকটি ধরলে সেটা পিচ ফল হয়ে গেল। আমরা ছোটোবেলায় সেগুলো খুব দেখতাম, এখন আর এগুলো পাওয়া যায় না। একসময় খুব এগুলো জনপ্রিয় হয়েছিল। তো মন্মথনাথ ব্যানার্জির সঙ্গে স্বামীজি খুবই বন্ধুত্ব ছিল। এই বাড়ি থেকেই স্বামীজি 2টি অসাধারণ চিঠি লেখেন সরলা দেবী চৌধুরানীকে। একদিন দুপুরবেলায় স্বামীজির খাওয়ার পর গিয়ে দেখেন যে বাড়ির মেয়েরা গল্প করছেন, তখন তিনি সবাইকে নিয়ে চলে যান ম্যালে, এবং ম্যালে তাদের ঘোড়া চড়ানো শেখান। তখন ভাবুন, 1897 সালে বাড়ির গৃহবধূরা একজন সন্ন্যাসীর তত্ত্বাবধানে ঘোড়া চড়ছে। এখনকার কোনো সন্ন্যাসী করলে তাকে মঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু স্বামীজির এতটাই জোর ছিল, এবং ওরাও স্বামীজির সঙ্গে এত সুন্দরভাবে মিশতে পারতেন যে ওরা ঘোড়ায় উঠছেন, এবং স্বামীজি সেই দুপুরবেলায় অলসভাবে সময় না কাটানোতে ঘোড়ায় চড়া ভালো, এইটার জন্য স্বামীজি তাদের ম্যালে নিয়ে গেছেন। আমি যতবার ম্যালে গেছি, ওদের বাড়িটুকু ম্যালের কাছেই ছিল, যতবার গেছি আমার মনে হয়েছে যে এই ম্যালেই বহু ঘটনা ঘটেছে, তার মধ্যে ঘোড়ায় চড়ার ঘটনাও একটি বিরাট ঘটনা। এই ম্যালে স্যার রাসবিহারী ঘোষ বেড়াতে যেতেন, যখন শীত, তখন তো গরমের সময় হাইকোর্ট 15 দিন বন্ধ থাকতো, তিনি এই ম্যালে বেড়াতে যেতেন। এই ম্যালে সিআর দাস বেরিয়েছেন যখন তার টিউবারকিউলোসিস হয়, আরও স্টেপাসাইডের বাড়ি তার কাছেই। এবং দার্জিলিংয়ের যে ম্যাল, তার ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। এবং যারা দার্জিলিংয়ে যান, তারা যে ম্যালে কিছুক্ষণ থাকবেন না এবং ইদানিংকালে যে ম্যালে সেলফি তুলবেন না, এটি কল্পনাই করা যায় না। জাপান থেকে জোর এখনো কোনো খবর পাইনি। মিসেস সেভিয়ারের শীঘ্রই জাহাজে ওঠার কথা। আমার মা ও সঙ্গিনীরা 5 দিন আগে ঢাকা এসেছেন ব্রহ্মপুত্রে পবিত্র স্নানের যোগে। যখনই কয়েকটি গ্রহের বিশেষ সংযোগ ঘটে, যা খুবই দুর্লভ, তখনই কোনো নির্দিষ্ট স্থানে নদী তীরে বিপুল লোক সমাগম হয়। এবছর 1 লক্ষর বেশি লোক হয়েছিল। মাইলের পর মাইল নদী নৌকাতে ঢাকা ছিল। স্বামীজির মা বলেছিলেন স্বামীজিকে নিয়ে যেতে, লাঙল পোতায় স্বামীজি গিয়েছিলেন। একজন সন্ন্যাসী, তিনি ঢাকা মঠের সঙ্গে যুক্ত, তিনি একটা অপূর্ব বই লিখেছেন, বাংলাদেশে বিবেকানন্দ পড়বার মতো বই। তো স্বামীজির মার জন্য স্বামীজি যান, এবং স্বামীজি দেখবেন প্রথম চিঠিগুলো আমরা যে পড়েছিলাম, তিনি ওলিসারাবুলকে পৌঁছাতে যাবেন বলে খুব তার ইচ্ছে ছিল ইংল্যান্ডে, কিন্তু যেহেতু মাকে তীর্থে নিয়ে যেতে হবে, সেহেতু তিনি তার সেই সংকল্প ত্যাগ করেন এবং মাকে তীর্থে নিয়ে আসেন, এবং মা এবং সঙ্গিনীরা যান। এর মধ্যে সেই কাকিমাও ছিলেন, যিনি তার মাকে একসময় অসম্ভব পীড়ন করেছিলেন। তো তারা সেখানে লাঙল পোতা, আমরা যেহেতু উত্তরবঙ্গের লোক, আমাদের বহু আত্মীয় ঢাকায় ছিলেন। এটি একটি বিরাট তীর্থক্ষেত্র এবং প্রচণ্ড ভিড় হয় সেই স্নান করার জন্যে এবং পুজো দানের জন্য স্বামীজি সেখানে গিয়েছিলেন। ভাবতে অবাক লাগে যে স্বামীজি প্রাতিষ্ঠানিক ধর্ম প্রায় বিশ্বাস করতেন না, সেই স্বামীজি তখন এতটা খারাপ অবস্থা ছিল না, টালির নালা, আদিগঙ্গা যাকে বলা হয়, সেইখানে স্বামীজি স্নান করে ভিজে কাপড়ে পুরো কালীঘাটের মন্দির দণ্ডি কেটেছিলেন, সেটাও তার মার ইচ্ছের জন্যে। স্বামীজি খুব ছোটবেলায় অসুখ হয়েছিল, মা মানত করেছিলেন যে যদি অসুখ ঠিক হয়ে যায় তিনি এই করবেন সেই বড় ছেলেকে দিয়ে, স্বামীজি সেটিও পালন করেছিলেন।
ঢাকাতে তো ভালোই লাগছে। আমার মাও সব মেয়েদের নিয়ে চন্দ্রনাথে যাচ্ছি, সেটা পূর্ববাংলার শেষ প্রান্তে একটি তীর্থস্থান। চন্দ্রনাথেও স্বামীজি গিয়েছিলেন চট্টগ্রামে। আমি ভালোই আছি, আশা করি আপনার কন্যা আর মার্গটের স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে। আপনার চিরস্নেহের সন্তান বিবেকানন্দ, আমার এক ভগিনী এবং মা আপনাকে ও মার্গটকে তার ভালোবাসা জানিয়েছেন। এই যে স্বামীজি ঢাকায় গেলেন, এই ঢাকাতে স্বামীজির সঙ্গে অদ্ভুত কতগুলো ঘটনা ঘটেছিল, তা সবকটাই আমি উল্লেখ করব একটু একটু করে, কারণ ঢাকার স্বামীজির দিনগুলো খুব সুন্দর কেটেছিল। প্রথম কথা, স্বামীজি পূর্ববঙ্গে গিয়ে মুগ্ধ হয়েছিলেন পূর্ববঙ্গের আবহাওয়া দেখে, এবং বলছেন যে এত সবুজ, এত নদী না দেখলে জীবনটা অপূর্ণ থেকে যেত। এই পূর্ববঙ্গ থেকে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে সাধু নাগ মহাশয়, তার বাড়িতেও স্বামীজি গিয়েছেন, যদিও তার তখন তার দেহত্যাগ ঘটেছে। এই পূর্ববঙ্গ থেকে এসেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, যদিও তিনি এপারের লোক ছিলেন, কিন্তু গেন্ডেরিয়া আশ্রম করেছিলেন পূর্ববঙ্গে। তিনি এসেছিলেন ঠাকুরের কাছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর বাড়ি ছিল পূর্ববঙ্গে, তাই স্বামীজি তাকে বাঙাল বলে ডাকতেন। পূর্ববঙ্গে স্বামী যখন ঢাকায় রয়েছেন, স্বামীজির গান গাওয়ার কথা, কিন্তু সেন গলা দিয়ে রক্ত পড়ে, তাই জন্য স্বামীজি গান গাইতে পারেন না। পরের দিন গান প্রোগেসের মাঠে তিনি বক্তৃতা করেছিলেন, এবং তারপরে কিছু লোক স্বামীজিকে নানা রকমভাবে বিরক্ত করতে শুরু করে, নানাভাবে প্রশ্ন করতে শুরু করে। ওই বাঙালিদের বলছি না, বাঙালিদের ছিদ্রান্বেষণে একটা বদভ্যেস আছে, এবং তারা বারবার জিজ্ঞেস করছিল স্বামীজি কি খেতেন। একসময় তার ধৈর্যের বাঁধ ভাঙল, তখন তিনি বাক্স প্যাকটা গুছাচ্ছেন, তিনি তার সঙ্গে কথা বলেননি বলে পরের দিন খবরের কাগজে বিরাট করে বেরোতে থাকে যে স্বামীজি এত অহংকারী যে তাদের পাত্তা না দিয়ে চলে গেছেন। কিন্তু তখন ট্রেন ধরার সময় কথা বলার অবস্থায় স্বামীজি ছিলেন না, কিন্তু তারা নানা রকমভাবে স্বামীজিকে প্রশ্ন করেছিল। ঢাকায় স্বামীজি বক্তৃতা করেছিলেন, প্রোগেসের মাঠে বক্তৃতা করেছেন, জগন্নাথ কলেজের যে মাঠ সেখানেও স্বামীজি বক্তৃতা করেছেন, অপূর্ব বক্তৃতা, এবং গানও গেয়েছিলেন। সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঢাকার দুজন খুব নামকরা বারবনিতা, তারা সাজগোজ করে স্বামীজির কাছে আসেন, এবং তখন স্বামীজি বহু মানুষের সঙ্গে কথা বলছেন। তাদের মনে হয় যেহেতু তারা সকলেই জানেন তারা বারবনিতা, স্বামী তাদের সঙ্গে দেখা করবেন না। স্বামী তাদের সানন্দে দেখা করতে রাজি হন এবং তাদের নিয়ে আসা করেন। স্বামীজি চেয়ার ছেড়ে আপ্যায়িত করেন, এবং তারা বলেন যে এত হাঁপানির কষ্ট পাচ্ছেন, যদি স্বামীজি হাঁপানির কোনো ওষুধ তাদের দিয়ে দেন। স্বামীজি বলেন, দেখুন মা, আমিও হাঁপানির কষ্ট পাচ্ছি, আমি সেটা ঠিক করতে পারিনি, আপনাদের কি বলবো। তবে তারা কিছুক্ষণ কথা বলে চলে যান। যাঁরা উপস্থিত ছিলেন তারা তাদের প্রতি স্বামীজি শ্রদ্ধা দেখে অবাক হয়ে যান। এই তো শ্রীরামকৃষ্ণের শিক্ষা। রামকৃষ্ণ ভাব আন্দোলন মানে অহংকার নয়, রামকৃষ্ণ ভাব আন্দোলন মানে চারটি সন্ন্যাসীকে চেনা নয়। এই ভাব আন্দোলনের মূল কথা হচ্ছে মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি। ঠাকুরে ভক্তি নেই বলেই মানুষে ভক্তি নেই। আমি একজন আইএএস অফিসারকে চিনতাম, তিনি 4 ঘন্টা ধরে পুজো করতেন, এবং তিনি বলতেন আমি 4 ঘন্টা ধরে পুজো করি। তার মতন সীমাহীন অকর্মণ্য আইএএস অফিসার খুব কম দেখেছি আমি। যারা পুজো করেন, মনে রাখবেন, খুব দৃঢ়তার সঙ্গে বলছি, যারা সঠিকভাবে পুজো করেন তারা জীবনের সর্বক্ষেত্রে সঠিক হন। স্বামী গীতানন্দজি, তার জপ করার অভ্যেস ছিল। তিনি আমাকে বলতেন, যখন গাড়ি চালাবি, মোটরসাইকেল চালাবি, ব্যায়াম করবি, তখন জপ করবি। আমি বলতাম, মহারাজ ব্যায়াম করবো তখন জপ করবো কি করে? তখন একদিন মহারাজ বোঝালেন আমাকে, জপ যখন করবি তখন মনটার অন্য কোনো দিকে যাবে না, ওই জপেই আটকে থাকবে। যখন গাড়ি চালাচ্ছিস লং ডিস্টেন্সে, তখন ওই স্টিয়ারিংয়েই মনটা থাকবে, তুই জপ করিস। যখন আমার গুরু মহারাজও তাই বলতেন, যে জপ সব সময় করার জন্যে, যখন কথা বলবি, যখন পড়বি, তখন জপ করবি, তাহলে মনটা ওইখানেই নিবদ্ধ থাকে। তাই জন্য যারা পুজো করেন, যদি সঠিকভাবে পুজো করেন, তাদের জীবনের সব কাজে মন থাকে। এমন হতে পারে না আমি পুজোর সময় অত্যন্ত একেবারে নিয়মনিষ্ঠ, প্রজ্ঞাবান, আর ব্যক্তিগত জীবনে ক্যালাস, সেটা নয়। আধ্যাত্মিকতা মানে মানুষকে চৌখোশ করে। আমাদের দুর্ভাগ্য যে আমরা শ্রীরামকৃষ্ণকে ভাবি যে সিনেমায় যেভাবে শ্রীরামকৃষ্ণকে প্রজেক্ট করা হয়, যেভাবে দেখানো হয়, গুরুদাস বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখিয়েছেন, সেটা বুঝি শ্রীরামকৃষ্ণ নন। মনে রাখতে হবে, তিনি হচ্ছেন স্মার্টেস্ট মানুষ ছিলেন। কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর, উইলিয়াম হেস্টি, জোসেফ কুক নয়তো তার কাছে গিয়ে আনন্দ পেতেন না।
ফলে যেহেতু তিনি আধ্যাত্মিকতার মানুষ ছিলেন, তাই তার সব দিকে নজর ছিল। যোগানন্দজিকে বলেছিলেন যে সাধু হয়েছিস বলে বোকা হবি কেন, একটা কলসি কিনেছিলেন ফুটো বলে। ঠাকুরের সব দিকে নজর ছিল। কতখানি তার ফিজিওলজির ওপর কন্ট্রোল ছিল বা নলেজ ছিল আমি বলেছি। ফোরাম দেখিয়ে মার হাতের সাইজ তিনি মথুরমোহনকে বলে দিয়েছিলেন এবং ডায়মন্ড কাটের বালাটি তিনি বানান। মা যে মোটা বালাটি পরেন এটি ঠাকুরের বানানো নয়, এটি মথুরমোহনের বানানো। ঠাকুরের যে তৈরি করা বালা সেটি কলকাতার একটি পরিবারে আছে এবং সেই বালাটি দেখার, স্পর্শ করার, মাথায় ঠেকানোর সৌভাগ্য আমার হয়েছে। সেই ডায়মন্ড কাটের বালা আমি কলকাতার ইতিহাস পড়তে গিয়ে দেখেছি, তখন খুব বড় লোকের বাড়ির মেয়েরাই ডায়মন্ড কাটের বালা পরতেন। সোনার বালা এমন করে ছিলকে কাটা যে হাত ঘোরালেই মনে হতো হীরের। কলকাতার খুব চালু জিনিস ছিল। আমার বন্ধু চর্মরোগ বিশেষজ্ঞ এবং কলকাতার বিখ্যাত ঐতিহাসিক ডক্টর দেবাশিস বসু, তার সঙ্গে আমার এই ডায়মন্ড কাট বালা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে কথাটি বলছিলাম, তার কারণ হচ্ছে ওই জব যখন মন দিয়ে মানুষ করেন তখন তার জীবনটাই পাল্টে যায়। তো স্বামীজি তার মাকে নিয়ে গেছেন এবং সেখানে যখন স্বামীজি গেছেন, স্বামীজি সেই পুজোর মধ্যেই একেবারে ডুবে গিয়েছিলেন। ঢাকাতে বক্তৃতা করেছিলেন, সে বক্তৃতা পাওয়া যায় না দুঃখ। আসলে আমাদের এখানে যারা ছিলেন তারা তো বাংলায় শর্ট হ্যান্ড নিতে পারতেন না, গুডউইন মারা গেছেন। ফলে কেউ কি বক্তৃতা করে, আমার খুব জানতে ইচ্ছে করে যে হেনরি কটন নেমন্তন্ন করলেন, স্বামীজি গেলেন আসামে, বক্তৃতা দিলেন মেঘালয়তে, সেই জায়গায় একটি রামকৃষ্ণ মিশনের 4তলা ট্রেনিং সেন্টার হয়েছে, অপূর্ব। সেটাই স্বামীজির শেষ বক্তৃতা। যে বাড়িতে ছিলেন তারা পূর্ববঙ্গে থাকেন, রামকৃষ্ণ মিশন বহু চেষ্টা করছেন, কিছুতেই সেই জমিটা নিতে পারছেন না। সেখানে নিলে একখানা স্মারক বাড়ি তৈরি করা হয়। স্বামী গহনানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি সকলেই চেষ্টা করেছিলেন। তো খুব ওই লাগে যে স্বামীজি কি বক্তৃতা করেছেন। স্বামীজির শেষ বক্তৃতাটা বিশেষ করে আমার জানার খুব ইচ্ছে ছিল, কিন্তু একজন স্থানীয় সাংবাদিক তিনি কতগুলো কথা লিখেছিলেন, কিন্তু এই ফার্স্ট বক্তৃতা করতেন তো স্বামীজি, ওটা শর্ট হ্যান্ড না জানেন অসম্ভব ছিল না। এই ঢাকা থেকেই স্বামীজি তারপর আসাম যান এবং শরীরটা খারাপ থেকে খারাপতর হতে পারে। প্রভানন্দজি স্বামীজির নিউমোনিয়ার কথা বলতে গেলে তার চোখ দিয়ে জল পড়তো। আমি দুজন মানুষকে স্বামীজির এই ঘটনার কথা উল্লেখ করতে কাঁদতে দেখেছি, একজন প্রভানন্দজি আর একজন শঙ্করী প্রসাদ বসু। স্বামীজি নিউমোনিয়া হয়ে ফিরে এসেছিলেন মঠে, রাত্রিরে ঘুমটা একদম চলে গেল, তার মধ্যে ওই রকম আনট্রিটেড ডায়াবেটিস, শরীরটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, জীবনের আলো নিভে আসছে। কি অসীম কষ্ট পেয়েছিলেন স্বামীজি, সে আর বলবার কথা নয়। কিন্তু এই ঢাকায় যে স্বামীজি যাচ্ছেন সেই জন্য তিনি তার বিলেত যাত্রা ত্যাগ করেন। এই প্রসঙ্গে একটা কথা বলি যেটা প্রয়োজন বলে মনে হয়, স্বামীজি কিন্তু ইচ্ছে করলে ইংল্যান্ডে চলে যেতে পারতেন, কিন্তু শুধু মা বলেছেন বলে যাননি। স্বামীজি ভুবনেশ্বরী দেবীকে অসম্ভব শ্রদ্ধা করতেন। তিনি যে কলকাতায় তার মাকে চিঠি লেখেননি আমি মানি না। তিনি নিশ্চয়ই শিকাগো থেকে মাকে চিঠি লিখেছিলেন, কিন্তু পুলিশ যেহেতু স্বামীজির অধিকাংশ চিঠি খুঁজে পড়তো, তাই তারা আইডেন্টিফাই করে ফেলবে যে নরের এবং বিবেকানন্দ এক ব্যক্তি এবং মাকে এসে অত্যাচার করবে গৌরমোহন মুখার্জি স্ট্রিটে। সেই জন্য স্বামীজি লিখতেন না। গুরু ভাইদের যে তিনি বলে আমেরিকায় যাননি, তার কারণ হচ্ছে গুরু ভাইরা যদি মুখ ফসকে বলে ফেলেন তাহলে স্বামীজি বিলেতে বিপদে পড়বেন, তাই জন্য কোথায় গেছেন জানতেন না। স্টেটসম্যান কাগজে খবরটি না বেরোলে লোকে জানতেই পারতো না শিকাগোয় যিনি বিখ্যাত হয়েছেন তিনি নরেন্দ্রনাথ দত্ত। এবং সেটি জানার পর থেকে ইন্ডিয়ান মিরার খবরের কাগজ যে কলকাতায় সেই অংশটি কেটে সেটে, এখন যেমন বিভিন্ন রাজনৈতিক দলের কাগজের কাটিং ছাপানো হয়, তখন সেই কাগজ ছাপানো হতো, কারণ মানুষ পড়ে মুগ্ধ হতেন। সেই খবরে একটা লাইন ছিল যে এই নরেন দত্ত হচ্ছেন কলকাতার একজন বিখ্যাত অ্যাটর্নির ছেলে। সেই পড়ে দুয়ে দুয়ে চার করে নরেন এবং বিবেকানন্দকে তারা আইডেন্টিফাই করতে পেরেছিলেন। নামও যে বিবেকানন্দ হয়ে গেছে কলকাতার কেউ জানতেন না। এবং ভুবনেশ্বরী দেবীর সঙ্গে স্বামীজির একটা অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। কি নিয়ে আলোচনা হতো কেউ বলেননি। ভুবনেশ্বরী দেবী কখনো বলেননি যে ফিরে আসার পরে তার ছেলের সঙ্গে তার কি নিয়ে কথা হয়েছে, ছেলেও কখনো মার সঙ্গে কি নিয়ে কথা হয়েছে বলেনি। তবে এতটাই টান ছিল, বেলুর মঠে ঘুমোচ্ছেন, স্বামীজি যে দাসী স্বামীজিকে বড় করেছিলেন তিনি গেছেন, স্বামীজি ঘুমাচ্ছেন বলে গুরু ভাইরা ডাকেননি। স্বামীজি ঘুম থেকে উঠে আগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন, কারণ ওই ভদ্রমহিলার সঙ্গে তার দেখা হয়নি বলে। স্বামীজির যখন পশুপতি বসুর বাড়ি তার ঘোড়ার গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন কলকাতার যুবকেরা,
তখন স্বামীজির বাড়ির সামনে স্বামীজির মা দাঁড়িয়েছিলেন কিনা এর কোনো বর্ণনা নেই। সেখানে আমার কয়েকবার বক্তৃতা করার সুযোগ হয়েছে। 19শে ফেব্রুয়ারি স্বামীজি কলকাতায় ফিরেছিলেন এবং প্রত্যেক বছর শিয়ালদা থেকে একটি রথ সেটি আলমবাজার মঠে যায়। তখন আমার বারবার মনে হয় যে এখানে ভুবনেশ্বরী দেবী কি দেখেছিলেন যে তার ছেলে কিভাবে সম্বর্ধিত হচ্ছে এবং কিভাবে ঘোড়ার গাড়িতে ঘোড়ার ছেড়ে দিয়ে যুবকেরা টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার এও মনে হয় পরের দিন খবরের কাগজে যখন যে খবর বেরিয়েছিল ভুবনেশ্বরী সেটি দেখেছিলেন কিনা। কলকাতায় স্বামীজিকে যে সম্বর্ধনা জানানো হয় 28শে ফেব্রুয়ারি 1897 সাল, সেদিনের খবরও ভুবনেশ্বরী পড়েছিলেন কিনা আমি জানি না, তবে তিনি খবরের কাগজ পড়তেন, তিনি শিক্ষিত ছিলেন, তিনি ইংরেজিতে কথা বলতে পারতেন এবং 3 ছেলেকেই তিনি ইংরেজি শিখিয়েছিলেন, মেয়েদেরও তিনি ইংরেজি শিখিয়েছিলেন। তারা ইংরেজি কেমন জানতেন সেটা আমরা জেনেছি। স্বামীজি অসাধারণ ইংরেজি জানতেন। স্বামীজির মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ তিনিও চমৎকার ইংরেজি জানতেন। স্বামীজির ছোট ভাই জার্মান ভাষাটা মাতৃভাষার মতো বলতে পারতেন এবং অসাধারণ তার ইংরেজি। ফলে ভুবনেশ্বরীর মেধা এবং বিশ্বনাথের মেধা দিয়ে স্বামীজি তৈরি হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ যাকে পেলেন তিনি ফিনিশ প্রোডাক্ট, তার শুধু চোখটি এঁকে দিলেন এবং সেই বিবেকানন্দ সারা পৃথিবীতে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের চিন্তার প্রচার করলেন। অলি সারা বুলকে তিনি ঢাকা থেকে চিঠি লিখছেন। 29 তারিখে একটি চিঠি ঢাকা থেকে লেখা, তার আগের চিঠি পেয়েছিলেন কিনা স্বামীজি জেনেছেন। আমরা যদি 1902 সালের দিকে এগোবো তত আমি সবকটা চিঠি পড়বার চেষ্টা করবো একটাই কারণে, কারণ জীবনের আলো নিভে আসছে বলে। 1902 সালে শেষ হয়ে যাবে। 1901 সালের মার্চ, মানে বুঝতেই পারছেন স্বামীজি আর 1 বছর থাকবেন। সেটি আমরা বাকচক্রে পড়ব। আমাকে অনেকেই বলছেন যে এর পরে আপনারা কি করবেন। আমি তখন তাদের বলছি পরের কথা পরে ভাবা যাবে, এই অবধি তো আসা গেছে সেটাই অনেক বলে আমার মনে হয়। আমরা শুরু করেছিলাম চিঠির প্রথম চিঠি প্রমোদ দাস মিত্রকে লেখা 1888 সালে। সেইখান থেকে যে এতখানি বিরাট পথ আমরা অতিক্রম করলাম, মাঝখানে চিঠিপত্র এসছে, তার আগে স্বামী শিষ্য সংবাদ এসছে, তার আগে স্বামীজির শিষ্যদের কথা এসছে, তার আগে স্বামীজির পরিবারের কথা এসছে। এইভাবে যে যাত্রা শুরু হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে, সেই যাত্রা এখন অব্যাহত রয়েছে। তার কারণ দুটি, একটি বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আনুগত্য এবং আপনাদের বাকচক্রের প্রতি উৎসাহ, এই দুটি আমাদের এই আন্দোলনকে সামনে টেনে নিয়ে গেছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাকচক্র রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বিবেকানন্দকে আমরা যেভাবে পৌঁছে দিচ্ছি মানুষের কাছে, এটি আমাদের পবিত্র কর্তব্য বলে মনে হয়। আপনাদের সহায়তা নিশ্চয়ই পাবো। আজকে এই অবধি বলে শেষ করলাম। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।